সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ওয়েভারের শস্য সমন্বয় মডেলের দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে নেই প্রথম পর্বে কি বিষয় আলোচনা করেছিলাম। প্রথম পর্বে ছিল মডেলের পটভূমিটা, মূল বক্তব্য, উদ্দেশ্য, কি উদ্দেশ্যে ওয়েভার মডেলটি দিয়েছে, এবং একটা চমৎকার জিনিস আমরা আইডেন্টিফাই করেছিলাম, সমগোত্রীয় শস্যের সমন্বয়। আমাদের চেনা জানা বিষয়গুলোকে একটু ঝালিয়ে নেওয়ার বিষয় কিন্তু ছিল এখানে। এবার দেখে নিচ্ছি আজকে কি বিষয়ে কথা বলছি। ওয়েভার কিছু মডেলের কথা বলেছেন, সেই মডেল নির্ধারণের পদ্ধতির যে বৈশিষ্ট্য সেই বিষয়ে আলোচনা করব। কল্পিত মডেল নির্ধারণ, চূড়ান্ত মডেল নির্ধারণ, ওয়েভার পদ্ধতির সূত্র, এই চারটি বিষয় আজকের আমার আলোচ্য বিষয়। আর সেই সাথে তৃতীয় পার্ট তো অবশিষ্ট রয়ে গেল। মডেল নির্ধারণ পদ্ধতির বৈশিষ্ট্য। এবার তিনি তো শস্যগুলোকে সমন্বয় সাধন করলেন। তিনি কিন্তু পরিসংখ্যানিক পদ্ধতির কথা বলেছিলেন, মনে আছে কিনা তোমাদের উদ্দেশ্যের ক্ষেত্রে? তাহলে সেই পরিসংখ্যানিক পদ্ধতিতে তার কিছু বৈশিষ্ট্য তিনি মডেল নির্ধারণ করবেন, এবং সেই ক্ষেত্রে মডেল নির্ধারণের যে পদ্ধতিটা সেই পদ্ধতির কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্যে তিনি বলছেন যে সর্বনিম্ন বিচ্যুতির কথা বলা হয়েছে। বিচ্যুতি শব্দটি, এই টার্মটি যারা মূলত একেবারে পিওর সায়েন্স থেকে অনার্স পড়ছো তাদের কাছে বিচ্যুতি শব্দটি খুবই কমন একটি টার্ম। এখানে এই মডেলে সর্বনিম্ন বিচ্যুতি বলতে সর্বনিম্ন মানটাকে বোঝানো হচ্ছে। সর্বনিম্ন পরিমেলে যে মানটা বের হবে সেই মানটাকে তিনি সর্বনিম্ন বিচ্যুতি বলছেন, এবং কেন বলছেন সেটাও আমরা জানব। আর এই সর্বনিম্ন বিচ্যুতি নির্ধারণ করার যে পদ্ধতিটা, তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটা একটা সংখ্যাতাত্ত্বিক বা পরিসংখ্যানিক পরামিতি হবে। প্রধান ফসলসমূহ বিবেচনায় আনা হবে। ক্ষুদ্র আয়তন বিশিষ্ট এলাকাতেও প্রযোজ্য। মনে করার কোনো কারণ নেই যে প্রচুর বড় বড় বলয় শব্দটার বিপরীতে তিনি টার্ম ব্যবহার করছেন বলে শুধুমাত্র বড় বড় আয়তন বিশিষ্ট এলাকাতেই এটি প্রযোজ্য হবে, তা না। আর সর্বোপরি এখনো পর্যন্ত এটি কৃষির শস্য সমন্বয় মডেল হিসেবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য ও আলোচিত। আর এমনভাবে এটি অনুসরণযোগ্য, আমি মজিদ হোসেনের একটি বই রেফারেন্সে দিয়েছি। বইটি একেবারেই অনুসরণ করেই লেখা। সেটি যদি তোমরা গুগল প্লেতেও পড়তে পারো, মনে হয় গুগল বুক থেকে তোমরা এটা দেখতে পারবে। সেক্ষেত্রে তোমরা আরো মানে একটু পুলকিতও হবে যে এত চমৎকারভাবে তিনি এইটাকে ভাবে ম্যাচ করেছেন। এই হলো মডেল নির্ধারণ পদ্ধতির বৈশিষ্ট্য। খুব সহজ, মানে তোমরা জাস্ট এই মডেলটির ক্ষেত্রে মাথায় রাখবে যে একটু একটু ধীরে ধীরে বিষয়গুলোকে অ্যাড করে নেবে মাথায়, তাহলে দেখবে যে আর এলোমেলো মনে হচ্ছে না। প্রথমেই কল্পিত মডেল নির্ধারণ। তিনি বেশ কিছু মডেলের কথা বলেছেন। মডেল কিভাবে তিনি নির্ধারণ করবেন? ফসল পরিমেল নির্ণয়ে পরিমিত তত্ত্বীয় মডেলের মান, এই সারণীতে শিরোনাম হিসেবে এটাই আছে। এখানে আমরা দেখব চাষাবাদকৃত ভূমির পরিমাণ, ফসলের ধরন বা বন্টন, ফসল পরিমেল ধরন। শিক্ষার্থীরা লক্ষ্য করবে চাষাবাদকৃত ভূমির পরিমাণ, অর্থাৎ তিনি কিন্তু এখানে এই টেবিলে সবগুলো ইনফরমেশনই দেয়া আছে। তোমরা শুধু একটু বোঝার চেষ্টা করো যে তিনি একটি ফসলের ক্ষেত্রে সেটির নামটা কি হবে? এক ফসল পরিমেল। যদি একটি ভূমিতে শুধু একটা ফসলই ফলে তাহলে সেটির নাম হবে এক ফসল পরিমেল। আর যেহেতু পুরো জমিটাতে একটা ফসলই উৎপাদন করা হচ্ছে, একটা ফসলই, সেজন্য এটি 100%। এরপরে দেখো প্রতিটি ফসলের ক্ষেত্রে যদি 50% 50% দুই ভাগ করা হয় তাহলে সেটি পরিমেলের ধরন হবে দ্বিফসল পরিমেল। এরপরে চাষবাদকৃত
ভূমির পরিমাণে আমরা 3 ফসল পরিমেলের বিষয়টা দেখছি যে 100% কে 3 ভাগে ভাগ করা হয়েছে। 33.33 এমন করে যোগ করো আবার 33.33 যোগ 33.33 তোমরা দেখবে যে 99.9999 মানে 100%। এরপরে দেখো 4 ফসল পরিমেল বলা হচ্ছে 25%, অর্থাৎ 100% কে 4টা ভাগে ভাগ করা হচ্ছে। মানে একটা ফুল অঞ্চলকে এখানে 4 ভাগে ভাগ করা। 25 এটা কিন্তু তার কল্পনা, কল্পিত মডেল। 25%, 25% যোগ 25% যোগ 25%। তাহলে 4 25 কত হলো? 100। তাহলে 100 কে যখন তিনি 25 করে 4টা ভূমির ক্ষেত্রে কল্পনা করছেন সেটা হচ্ছে 4 ফসল পরিমেল। তেমনি ভাবে প্রতিটি ফসলের ক্ষেত্রে যদি 20% করে জমি চাষবাসকৃত জমির পরিমাণের তিনি কল্পনা করেন 20% করে, তাহলে সেটি হবে 5 ফসল পরিমেল। অর্থাৎ 20 যোগ 20 যোগ 20 যোগ 20 যোগ 20, 5 20 100, 100%। ওকে, কল্পিত মডেলের এটা হলো প্রাথমিক ধাপ। তিনি চাষাবাদকৃত ভূমির পরিমাণটা কিভাবে নির্ধারণ করেছেন, এই 5টি পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। যে তিনি চাষাবাদকৃত ভূমির পরিমাণ 100%, তারপরে 50%, দেন 3 ভাগে ভাগ করেছেন, তারপরেরটায় দেখাচ্ছেন তিনি 100 কে 4 ভাগে ভাগ করেছেন, এরপরে তিনি দেখাচ্ছেন 100 কে 5 ভাগে ভাগ করেছেন। এবং ফসলের পরিমেলের নামগুলো কেমন হবে? 1 ফসল পরিমেল, দ্বিফসল পরিমেল, 3 ফসল পরিমেল, 4 ফসল, 5 ফসল। এই টার্মটা আমাদের খুব কমন একটা টার্ম, কিন্তু 1 ফসলি জমি, দ্বিফসলি জমি এগুলো কিন্তু তোমরা যদি না বুঝতে পারো তাহলে খুবই লজ্জার একটা বিষয় হবে। আমাদের ভূমি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই টার্মগুলো খুব ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি কি আছে। এই যে 100% চাষকৃত ভূমি, 50%, 33% তিনি যে ভাগ করেছেন 1 ফসল পরিমেল, 2 ফসল পরিমেল, এটাকে তিনি একটি গ্রাফে দেখিয়েছেন। গ্রাফে দেখো OX অক্ষে আছে শস্যসমূহ। শস্যসমূহ মানে 1 ফসল পরিমেল, 2 ফসল পরিমেল, 3 ফসল, 4 ফসল, এরকম করে দেখো 5 ফসল পর্যন্ত আছে। তারপরে তিনি কি করছেন? OY অক্ষে শস্য ক্ষেত্রের শতকরা হার দেখিয়েছেন। এই OY অক্ষে তিনি দেখিয়েছেন যে চাষকৃত ভূমিতে কত পার্সেন্ট করে যাবে। একটি ফসলের ক্ষেত্রে 100% চাষ একটা শস্য। তারপরে তিনি দ্বিফসল পরিমেলে দেখাচ্ছেন 50-50। এখন এখানে লক্ষ্য করো প্রথম মডেলটি 100% থেকে 1-এ এসে মিলেছে, এটি 1 ফসল পরিমেল। দ্বিতীয় মডেলটি দেখো 50 থেকে টানা হয়েছে। এটি আমি বই থেকে হুবহু তুলে দিয়েছি ইমেজটা। তো সেক্ষেত্রে এখানে ছোট ছোট দাগ দিলে আর একটু সুবিধা হতো, কিন্তু আমার মনে হয় এটা খুবই ইজি একটা বিষয় এবং খুবই চাইল্ডিশ বলতে পারো। এই গ্রাফের মানে গ্রাফটা চাইল্ডিশ মানে তোমাদের বোঝার ক্ষেত্রে আমি বলছি, গ্রাফটার ক্ষেত্রে না। মানে খুবই সাধারণ একটা গ্রাফ, এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে পরিমেলে 50 মিলেছে কোথায়, 50 মিলবে কোথায়? মডেল 2-এ দ্বিফসল পরিমেল, অর্থাৎ 2-এ এসে। 33.33% এটা কোথায় যেয়ে মিলবে? OX অক্ষের ত্রিফসল পরিমেলে, তার মানে মডেল 3 নম্বরে এসে। 3 নাম্বার, 3 যেখানে আছে। তারপরে আছে কি 4 ফসল পরিমেলের বিষয়টা 25%। 25% থেকে দাগ টেনে সেটাকে মিলিয়ে দেওয়া হয়েছে কোথায়? 4 নম্বরে। 20% কে 5 নম্বরে। এমনই করে যে ভূমিটা দাঁড়ালো, এই যে তিনি 3 ডাইমেনশনে এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এটা হচ্ছে তার কল্পিত মডেল। তোমরা কিন্তু মাথায় রাখবে চাষকৃত ভূমির পার্সেন্টেজটা এবং ফসল পরিমেলের ধরনটা, এই 5টা এই 10টা জিনিস তোমরা আপাতত মাথায় রাখো। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় পার্টে। চূড়ান্ত মডেল নির্ধারণ। তিনি কল্পিত মডেল, প্রথমে মডেলটাকে কল্পনা করেছেন, এরপরে এই মডেলের ভেতরে তিনি চূড়ান্ত পর্যায়ে একটা ডিসিশন নিতে চান যে কোন বিষয়টাকে তিনি সিলেক্ট করবেন ওই অঞ্চলের ভূমির জন্য। সেক্ষেত্রে তিনি যে বিষয়টাকে সবার আগে যে জিনিসটা তিনি খুঁজে বের করতে চাচ্ছেন সেটা হচ্ছে কি বাস্তবতার সবচেয়ে নিকটতম মডেলটি খুঁজে বের করা। তিনি যে কল্পনা করেছেন এই কল্পিত মডেলের মধ্যে বাস্তবসম্মত কোনটা
সেটাকে খুঁজে বের করতে হবে। তাহলে তার করণীয়টা কি? করণীয় হচ্ছে প্রতিটি ফসলের অধীনে দখলকৃত ভূমির প্রকৃত শতকরা হার এবং একই ফসল মডেলের জন্য কল্পিত শতকরা হারের মধ্যবর্তী পার্থক্যের বর্গমান বের করা, তারপরে যোগ করা, এরপরে ফসলের সংখ্যা দ্বারা ভাগ করে সর্বনিম্ন মানটি নির্বাচিত করা। সর্বনিম্ন মানটি মানে হচ্ছে সেই সর্বনিম্ন বিচ্যুতিটি। ঠিক আছে, এই হলো তার করণীয়। করণীয় বিষয়টা আমি তোমাদের আরেকটু পরের স্লাইডে ক্লিয়ার করছি। এখানে তিনি যেই ধাপগুলো বলেছেন, কিসের সাথে কি যোগ করতে হবে, তারপরে সেটাকে বর্গ করতে হবে, তারপরে আবার ভাগ করতে হবে, দেন একটি মান বের হবে। তোমরা সূত্রটা দেখলে খুব সহজে বুঝে যাবে। তিনি প্রথমে SN রুট ওভার হোল রুট, দেখো সামেশন অফ ডি স্কয়ার ডিভাইডেড বাই কত 9 n। তিনি এই যে রুট ওভারটা, এই রুটের ব্যবহারটাকে তিনি পরবর্তীতে তার কাছে জটিল মনে হয়েছে। তিনি কি করেছেন, এটাকে বাদ দিয়ে দিয়েছেন। যেহেতু তিনি এই পাশ থেকে রুট বাদ দিচ্ছেন ডান পাশ থেকে, এই জন্য তিনি SN এর এখানে স্কয়ার দিয়ে দিয়েছেন। এবং দেখো আমি লাল কালিতে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে তিনি যেই সূত্রটি সিলেক্ট করে দিয়েছেন আমাদের জন্য, সেটি হচ্ছে SN স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ ডি স্কয়ার ডিভাইডেড বাই n। ওকে, এই ডি স্কয়ার কি, এন কি, SN স্কয়ার কি, এগুলোকে তিনি কোনটাকে কি বলছেন সেটা আমরা দেখে নিব। এবার দেখে নিচ্ছি সূত্রের কোন অংশের ব্যাখ্যা কি। এখানে দেখো SN স্কয়ার হচ্ছে সর্বনিম্ন বিচ্যুতি। এই যে তিনি যে একটি সর্বনিম্ন মান বের করার বিষয়টি চিন্তা করেছেন, সেটাকে তিনি এইভাবে দেখিয়েছেন। তারপরে হচ্ছে ডি স্কয়ার। ডি স্কয়ার হচ্ছে প্রত্যেক ফসলের পরিমিত তত্ত্বীয় মডেলের শতকরা হার। তোমাদের কি লক্ষ্য আছে যে আমি সারণী 1-এ পরিমিত তত্ত্বীয় মডেল দেখিয়েছি, সেখানে প্রত্যেকটা ফসলের শতকরা হার, সেই যে 100%, 50%, 33.33%, ওই যে পার্সেন্টেজ 5টা ভাগ আছে, সেই শতকরা হারগুলোর কথা তিনি বলছেন। এরপরে বলছেন উক্ত ফসল কর্তৃক প্রকৃত দখলকৃত এলাকার শতকরা হারের বিয়োগফলের বর্গ। আমরা কিন্তু এখনো ওই যে ফসলগুলোর প্রকৃত দখল কিন্তু আমরা এখনো দেখিনি। আমরা দেখেছি তার কল্পনার পার্সেন্টেজটা, কিন্তু প্রকৃতপক্ষে কতটুকু অংশ দখল করে আছে কোন ফসলি পরিমেল, সেটা আমরা এখনো দেখিনি। সেটা আমরা দেখব। তাহলে সেই দুটো জিনিসের বিয়োগফলের বর্গ হচ্ছে ডি স্কয়ার। আর n হচ্ছে মোট ফসলের সংখ্যা। অর্থাৎ যদি 100% হয়, 1 পরিমেল হয়, তাহলে কিন্তু একটি ফসল। যদি 50% হয়, দ্বিফসল পরিমেল, তাহলে কিন্তু দ্বি মানে কি 2, দুটি ফসল, তাহলে হবে 2 n এর মান। তারপরে আবার দেখো 3 ফসলের ক্ষেত্রে কয়টি সংখ্যা ফসল, মোট 3। এমনই করে 4, 5 যেটা নিতে চাও আর কি কল্পনায়, তেমনই করে n এর মান হচ্ছে এইভাবে করে হবে। এরপরে আমরা আরো ডিটেলস করে একটু বুঝে নিই সূত্রটাকে। আজকে এ পর্যন্তই থাক। আমরা সূত্র সম্পর্কে জানলাম, ব্যাকগ্রাউন্ড জেনেছি এবং মোটামুটি আমরা একেবারে শেষের দিকেই চলে এসেছি মডেলের। তবে মূল যে ক্যালকুলেশনটা, সেটি আমরা তৃতীয় পর্বে দেখে নেব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।